স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা। সামাজিক সংগঠন বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের উদ্যোগে এই আয়োজনে অংশ নেয় হাজারো প্রবাসী। মূলত সংগঠনটির 23তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে করা হয় এই আয়োজন। খেলাধুলা, দেশীয় খাবার এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উপভোগ করেন তারা। দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। বাঙালিয়ানা সাজ পোশাকে পরিবার পরিজন নিয়ে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের পদচারণায় জোহানেসবার্গের ব্রি প্রাইমারি স্কুল পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে। মিলন মেলায় অংশ নিতে সকাল থেকে অনুষ্ঠানে আসতে শুরু করেন প্রবাসীরা। দুপুর গড়ানোর আগেই হাজারো বাংলাদেশি জমা হন সেখানে। দেশীয় পিঠাপুলি, নকশি, বাপা পিঠা সহ নানা বাহারি পিঠার স্বাদ নিতে স্টলে বিট করেন তারা। নানা আয়োজনের মধ্য দিয়ে ভাগাভাগি করে নেন আনন্দ। প্রথমবার আসছি, কিন্তু বহুত ভালো লাগতেছে। এখানে আইসা কাস্টমারও পাইছি অ্যান্ড সবাই আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট করতে। ফ্যান্টাস্টিক, এখানে ভালো ছিল, আমরা খেলতে পারছি। আমি এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য 1200 কিলোমিটার দূর থেকে এসেছি। আজকে এখানে এসে আমার অনেক ভালো লাগছে। শিশু কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধরাও অংশ নেন বিভিন্ন খেলাধুলায়। বিস্কুট দৌড়, সুই সুতা দৌড়, বালিশ বদল সহ বিভিন্ন খেলায় অংশ নেন প্রবাসীরা। আনন্দ আয়োজন শেষে দেশীয় খাবারে ছিল মধ্যাহ্নভোজ। দূর দূরান্ত থেকে এমন অনুষ্ঠানে আসতে পেরে উচ্ছ্বসিত ছিলেন প্রবাসীরা। এমন মিলন মেলা ভবিষ্যতে অব্যাহত রাখার প্রত্যাশা আয়োজকদের। খেলাধুলা সবকিছু খুব ভালো লাগলো। এরকম অনুষ্ঠান প্রতি বছর হওয়া উচিত। যে খেলাধুলা হয়েছে, খাওয়া দাওয়ার অনুষ্ঠান, আমরা সবাই মিলে অনেক আনন্দ করছি। আয়োজনটা খুবই সুশৃঙ্খল ছিল, সবকিছু এটাই আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। কোনো বিশৃঙ্খলা নাই, সবার মধ্যে খুবই আন্তরিকতা। তো আশা করব প্রতি বছর বাংলাদেশ পরিষদ এই রকমের আয়োজন করবে। এদিন স্পন্সর নেকমানির পক্ষ থেকে ব্যক্তি এবং সংগঠনকে দেওয়া হয় সম্মাননা। সবশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের মধ্য দিয়ে শেষ হয় মিলন মেলার আয়োজন। নুরুল আলম, যমুনা নিউজ, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। জার্মানিতে মিউনিখ আন্তর্জাতিক ম্যারাথনে দেশের পতাকা হাতে অংশ নিয়েছেন দুই বাংলাদেশি। 36তম আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের 22,000 প্রতিযোগীদের সাথে অংশ নেন তারা। এদিন 125তম আন্তর্জাতিক ম্যারাথনে সম্পন্ন করেন ক্রীড়াবিদ শিবশঙ্কর পাল এবং সুমিত পাল। নিয়ে 22 বারের মতো মিউনিখের দূরপাল্লার দৌড়ে অংশ নেন তিনি। 42.2 কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সুমিত পাল সময় নেন 3 ঘন্টা 2 মিনিট। আর 58 বছর বয়সী শিবশঙ্কর ফিনিশিং লাইন শেষ করেন 3 ঘন্টা 40 মিনিটে। দেশের হয়ে অংশ নিতে পেরে সন্তুষ্ট তারা। তাদের উৎসাহ দিতে আসেন পরিবার ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। ভারতে শুরু হওয়া বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্যারিসের উপকণ্ঠে সার্সেল মাঠে অনুষ্ঠিত হয় অ্যাম্বাসি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। খেলায় মূলত দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন। বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড দূতাবাস অংশ নেয় এই আয়োজনে। টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ দূতাবাস। এদিন বাংলাদেশ দলকে উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। বাংলাদেশ টিমের বিজয়কে ফ্রান্স কমিউনিটির জন্য উৎসর্গ করেন তিনি। বলেন, এমন আয়োজনের মধ্যে দিয়ে ঐক্যের যে বন্ধন তা আরও অটুট হবে। টুর্নামেন্ট উপলক্ষে সকল দূতাবাসের কর্মকর্তারা পরিবার পরিজন নিয়ে মাঠে উপস্থিত ছিলেন। এ সময় খেলার মাঠ পরিণত হয় মিলন মেলায়। বিশ্বের যে কোনো দেশে গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলা আধিপত্য বিস্তার নয়, এটা যুক্তরাষ্ট্রের স্বাভাবিক পররাষ্ট্রনীতি। গণতন্ত্র নিয়ে দেশটির পদক্ষেপের ব্যাখ্যা দিয়ে এমন মন্তব্য করেছেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতরা। দ্বিতীয়বারের মতো সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজন করে বে অব বেঙ্গল সম্মেলন। রাজধানীর একটি হোটেলে এই আয়োজনের ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রতিযোগিতা শীর্ষক অধিবেশনে যোগ দেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত। সেখানে প্রশ্নোত্তর পর্বে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সুষ্ঠু নির্বাচন নিয়ে তার দেশের অবস্থান তুলে ধরেন। কেউ কেউ ভাবেন যুক্তরাষ্ট্র গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আধিপত্য বিস্তার করে। মূলত এটা সারা বিশ্বের মানবাধিকারের জন্য একটি সাধারণ অধিকার। এ বিষয়ে বিশ্বের প্রতিটি রাষ্ট্রই সম্মত হয়েছে। এটা কখনো আধিপত্য নয়, এটা গুরুত্বপূর্ণ। মার্কিন রাষ্ট্রদূত কথা বলেন চীনের সঙ্গে দেশটির সম্পর্ক নিয়ে।
যুক্তরাষ্ট্র মূলত ওইসব ধারণার জায়গায় প্রতিযোগিতা করে যেখানে একনায়কতন্ত্র চলে। বাংলাদেশ পূর্ব বা পশ্চিম কাকে অনুসরণ করবে সেটা বিষয় না, বিষয় হচ্ছে তারা আমাদের ওই ধারণা বিশ্বাস করে নাকি একনায়কতন্ত্রে, এই সিদ্ধান্ত নেবে বাংলাদেশেই। আলোচনায় উঠে আসে রোহিঙ্গা প্রসঙ্গ। অংশ নেয়া রাষ্ট্রদূতরা এই ইস্যুতে বাংলাদেশের প্রশংসা করেন। সারা বিশ্বের নানা সমস্যার মধ্যেও রোহিঙ্গা সমস্যার উপর দৃষ্টি রাখতে হবে। যুক্তরাজ্য বিশেষভাবে আন্তর্জাতিক গোষ্ঠীকে রোহিঙ্গা সমস্যার উপর দৃষ্টি রাখতে বলে। এবারের 3 দিনের বে অফ বেঙ্গল সম্মেলনে অংশ নেন দেশ বিদেশের নানা বিষয়ের বিশেষজ্ঞরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। হামাসের দুঃসাহসী অভিযানের কারণে টানা 3 দিনের মতো অস্থিরতা বিরাজ করছে ইসরায়েলে। সময়ের সাথে স্পষ্ট হচ্ছে গেরিলাদের হামলার ভয়াবহতা। 800-র বেশি নাগরিকের প্রাণহানির কথা জানিয়েছে ইসরায়েল। আহত 2500-এর বেশি। নিহতদের মধ্যে 9 জন মার্কিন নাগরিক এবং 10 জন ব্রিটিশ আছেন থাইল্যান্ডের 12 জন সহ আরও কয়েকজন বিদেশি নাগরিক। তারা সুপারনোভা মিউজিক ফেস্টিভ্যাল নামে একটি কনসার্টে যোগ দিয়েছিলেন। ওই কনসার্টের ভেন্যু থেকেই উদ্ধার হয়েছে 250 শতাধিক ইসরায়েলির মরদেহ। এখনও অন্তত 130 ইসরায়েলি নাগরিক জিম্মি আছেন হামাসের হাতে। নিখোঁজদের সন্ধানে উদ্বেগ বাড়ছে ইসরায়েলি স্বজনদের সাথে। তেল আবিবের দাবি, ইসরায়েলি ভূখণ্ডে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। সাঁড়াশি অভিযানে কয়েকশো হামাস যোদ্ধা নিহত হয়েছে বলেও দাবি ইসরায়েলি বাহিনীর। তবে সোমবারও গাজা উপত্যকা থেকে কয়েক দফা রকেট ছোঁড়া হয় ইসরায়েলে। এই অবস্থায় তেল আবিবের সাথে বিমান চলাচল বন্ধ রেখেছে বিভিন্ন দেশ। হামাসের হামলার জবাবে গাজায় জোরালো অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। নির্বিচার বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জনপদটি। ঘর ছাড়াও রয়েছেন হাজারো ফিলিস্তিনি। প্রাণহানির 700-র কাছাকাছি। প্রতিশোধ নিতে গাজা উপত্যকা পুরো অবরুদ্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সীমান্তে জড়ো করা হয়েছে বিপুল সংখ্যক সেনা ও ট্যাঙ্ক। চোখের সামনে সন্তানতুল্য ভাতিজার মৃত্যু দেখেছেন। হিতাহিত জ্ঞান হারিয়ে যান উন্মাদ এই ব্যক্তি। শেষ বয়সে যখন পরিবারের সাথে আনন্দের সময় কাটানোর কথা, তখন সব হারিয়ে ইসরায়েলি দখলদারদের অভিশাপ দিচ্ছেন এই বৃদ্ধা। শনিবার থেকে বিরতিহীন বিমান হামলা চলছে গাজায়। মসজিদ, স্কুল, হাসপাতাল ইসরায়েলি বর্বরতা থেকে বাদ যায়নি কিছুই। এমনকি গানশিপ থেকে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে রোগীবাহী অ্যাম্বুলেন্সও। প্রতি ঘন্টাতেই বাড়ছে হতাহতের সংখ্যা, যাদের প্রায় সবাই বেসামরিক নাগরিক। নির্বিচার হামলায় গাজার বেশিরভাগ এলাকা এখন ধ্বংসস্তূপ। কংক্রিট খুঁড়ে বের করা হচ্ছে একের পর এক মরদেহ। সব মিলিয়ে গাজা যেন এখন আহাজারি আর আর্তনাদের জনপদ। ধ্বংসস্তূপের নিচে শিশুরা চিৎকার করছে, আহতরা আহাজারি করছে, কিন্তু আপনি কিছুই করতে পারছেন না। চোখের মৃত্যুকে দেখছে সবাই। আমরা এখানে বসেছিলাম, হঠাৎ বিস্ফোরণের পর সব ধসে পড়তে থাকে। আমার বাবা আর বোন শহীদ হয়েছেন। বলা যায় প্রায় প্রতিটি এলাকাতেই চলছে শোক মিছিল। আপনজনকে হারিয়েও বজ্রকণ্ঠ যেন স্তিমিত হয়নি অনেক ফিলিস্তিনির। যেভাবেই হোক আরও কঠোর প্রতিরোধ চান ইসরায়েলের বিরুদ্ধে। নানা অবরোধে আগে থেকে বিপর্যস্ত গাজা। এরই মধ্যে নতুন করে বন্ধ করে দেওয়া হয়েছে অঞ্চলটির পুরো সীমান্ত। বন্ধ করা হয়েছে গ্যাস, বিদ্যুৎ সেবা। ইসরায়েলের হুঁশিয়ারি, হামাসের হামলায় নজিরবিহীন প্রাণহানি ও ক্ষয়ক্ষতির প্রতিশোধে দীর্ঘ সময় ধরে চলবে অভিযান। সামনে আরো কঠিন সময় আসছে। হামাস এতটুকুতেই ছেড়ে দেবে না। এ কারণেই আমরা পুরোদস্তর যুদ্ধের ঘোষণা দিয়েছি তাদের বিরুদ্ধে। ইসরায়েলি সেনাবাহিনী এখনো শক্তিশালী। আমরা শেষ হামাস সদস্যকে চিহ্নিত না করা পর্যন্ত যুদ্ধ থামাবো না। ছোট্ট ভূখণ্ড গাজায় গাদাগাদি করে বসবাস প্রায় 23 লাখ ফিলিস্তিনির। জীবন ধারণের জন্য মূলত জাতিসংঘের ত্রাণই ভরসা তাদের। ইসরায়েলি তাণ্ডবের কারণে অনিশ্চয়তার মুখে সেই সহায়তাও। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইসরায়েলে হামাসের দুঃসাহসী অভিযানের সমর্থন জানিয়ে মুসলিম বিশ্বের রাজপথে নেমেছে লাখো মানুষ। ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে আওয়াজ তোলেন তারা। ইসরায়েলের পতাকা পুড়িয়ে জানায় প্রতিবাদ। গাজায় ইহুদি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভ ছাড়ে মুসল্লিরা। পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। স্লোগানে প্রকম্পিত রাজপথ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পদদলিত করে আগুন ধরিয়ে জানায় প্রতিবাদ। প্যালেস্টাইন ফাউন্ডেশন পাকিস্তান ও শিয়াপন্থী সংগঠন মজলিস ই ওয়াহদাতুল মুসলিমিনের ডাকে রাজপথে নামে শত শত মানুষ। ইসরায়েলে হামাসের হামলায় সংহতি জানায় তারা।
তুরস্কের ইস্তাম্বুলে ইসরায়েলি কনসুলেটের সামনে বিক্ষোভ করেন শত শত মানুষ। হামাসের দুঃসাহসী অভিযানের পক্ষে স্লোগান দেন তারা। হামাসের পদক্ষেপ ঐতিহাসিক। ইনশাআল্লাহ ফিলিস্তিনের বিজয় হওয়া পর্যন্ত এটা চলবে। আশা করি খুব শিগগিরই স্বাধীনতা দেখবে ফিলিস্তিনিরা। ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেদিন নিজের ভূখণ্ডে নিজের ঘরে থাকবে ফিলিস্তিনিরা। ইসরায়েলের অস্তিত্ব শেষ হয়ে যাবে। জর্ডানের রাজধানী আম্মানেও হয়েছে প্রতিবাদ সমাবেশ। হামাসের পক্ষে প্ল্যাকার্ড নিয়ে রাজপথে জড়ো হয় বিক্ষোভকারীরা। জর্ডান থেকে ইসরায়েলের রাষ্ট্রদূত বহিষ্কারের দাবি জানান তারা। দিনের পর দিন কোনো আশা নেই। সব জায়গা থেকে হামলা চলে। ইসরায়েলের আগ্রাসনে কত কত প্রাণহানি, আহত, সম্পদের ক্ষয়ক্ষতি। ফিলিস্তিনের অধিকারের কথা ভুলে যাব না। নতুন প্রজন্ম জীবন বাজি রাখছে। এই প্রতিরোধকে সমর্থন ও সম্মান জানাই। এ ধরনের আন্তর্জাতিক আঞ্চলিক পরিস্থিতিতে এমন অভিযানের কথা ভাবতেও পারিনি। এছাড়াও হামাসের সমর্থনে ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মিছিল হয়েছে ইরাক, ইয়েমেন ও কুয়েতে। আরব বিশ্বের প্রতি হামাসের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে বাংলাদেশের সরাসরি সংযোগ না থাকলেও পরোক্ষ প্রভাব রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। তাদের মতে বিশ্ব রাজনীতির সমীকরণে এর গুরুত্ব অনেক। প্রত্যক্ষ সংযোগ না থাকলেও বাংলাদেশে অর্থনৈতিক প্রভাব পড়তে পারে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে। ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত সংঘর্ষ বহু বছরের, বহু যুগের। শনিবার হঠাৎ সবাইকে চমকে দিয়ে ইসরায়েলে ব্যাপক হামলা চালায় হামাস। সেনাসহ এ পর্যন্ত 7 শতাধিক নিহতের কথা স্বীকার করেছে ইসরায়েল। পাল্টা হামলায় রক্তাক্ত গাজার রাজপথ, ঘরছাড়া লাখো মানুষ। এরই মধ্যে ইসরায়েল ফিলিস্তিনের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে মোড়ল রাষ্ট্রগুলো। তবে কি আবারও বাজবে যুদ্ধের দামামা? তারা ভেবেছে যে তাদের কজটা কিন্তু আস্তে 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 উইক হয়ে যাচ্ছে সে জায়গায়। তো সেই কারণে তারা এই অ্যাটাকটা করেছে। এটা অত্যন্ত সিক্রেট একটা প্ল্যান করেছিল এবং আমার সন্দেহ হচ্ছে এর পিছনে আরো কেউ থাকতে পারে। অভ্যন্তরীণ কোনো স্বার্থ থেকেও এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব। সুতরাং আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে যে এটা আসলেও কি ইন্টেলিজেন্স ফেলিয়ার নাকি এটা ক্যালিব্রেটেড কোনো এফোর্ট। দুই পক্ষ যদি রিস্ট্রেইন না করেন বা ডিএসকেলেশন না করেন, এই অঞ্চল একটা লম্বা যুদ্ধের দিকে যাবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন বিশ্ব রাজনীতিতে এর প্রভাব রয়েছে। পরিবর্তিত হবে ভূ রাজনীতির সমীকরণ। বাংলাদেশের রাজনীতিতে প্রত্যক্ষ প্রভাব না থাকলেও পরোক্ষ প্রভাব রয়েছে বলে মত তাদের। কারণ এটার সাথে মধ্যপ্রাচ্য, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামগ্রিক সম্পর্ক আছে সেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সুতরাং সেই জায়গাতে যে কোনো পরিবর্তন আসলে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের উপরে একটা পরোক্ষ চাপ বা পরোক্ষ পোলারাইজেশনের এফেক্ট আসবে। বাংলাদেশের সাথে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক না থাকলেও যুক্ত আছে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্য। আর তাই অর্থনীতির প্রভাব একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। ইউক্রেন ওয়ার আমাদের ইকোনমি কতখানি এফেক্ট করছে আমি বলতে পারবো না, আমি ইকোনমিস্ট না। কিন্তু পেঁয়াজ তো আর ওখানে উৎপাদন হয় না, ইলিশ মাছটা তো আর ওখানে হয় না, সেগুলোর দাম বাড়লো কেন? সেগুলো কি ইউক্রেন ওয়ারের জন্য হয়েছে? বিশ্ব রাজনীতিতে কারো পক্ষ না নিয়ে বাংলাদেশকে যুদ্ধবিরোধী অবস্থানের পক্ষে মত দেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কাতার শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। রাজধানী দোহার এ সভায় অংশ নেয় বহু প্রবাসী বাংলাদেশি। প্রবাসীদের কল্যাণে কাজের পরিধি বাড়ানোর প্রত্যাশা জানান নেতাকর্মীরা। এছাড়া সরকারি খরচে প্রবাসীদের মরদেহ দেশে পাঠানো এবং জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার দাবি উত্থাপন করা হয় সংগঠনটির পক্ষ থেকে। কাতারের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক আলী আহমদ বাড়ির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম। ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর। এ সময় আরও উপস্থিত ছিলেন আকবর বিন শফিক, বাহার হোসেন, ইমাদ উদ্দিন ইমন, নূর মোহাম্মদ ব্যাপারী সহ আরও অনেকে। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।